বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজ তোমাদের সাথে WS কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য। এ থেকে 10 মার্ক থাকে, তোমরা দেখেছো পরীক্ষার নমুনায়, প্রশ্নপত্রের নমুনার মধ্যে আছে যে তোমাদের এটাই 10 নম্বর থাকে। কিভাবে থাকে তাও তোমরা জানো। এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হওয়া দরকার আমার কাছে মনে হয়েছে, এজন্য আলোচনা করছি। আমি দেখো একটা সেন্টেন্স লিখেছি, আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে এখানে আই তোমরা জানো, আই হলো সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, ভার্ব টু আমি তোমাদের সংক্ষেপে শিখাইছিলাম ভার্ব টু, আর টু মার্কেট এটা তোমাদের এক্সটেনশন। তো মূল কথা হলো যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন যেটুকু আছে সবটুকু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখন WS কোশ্চেন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন ওয়ার্ডের উপর কোন শব্দের নিচে দাগ দেওয়া আছে সেইটা বোঝা। এটা যদি ধরতে না পারো তাহলে তোমার জন্য WS কোশ্চেন কঠিন হয়ে যাবে। তাহলে আমি তোমাদের বোঝার জন্য সবগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করেছিলাম, মুছে দিচ্ছি। দেখো মার্কেট, আমি যদি টু মার্কেটের নিচে দাগ দেই তাহলে আই হলো সাবজেক্ট, আর ওয়েন্ট ভার্ব, টু মার্কেট এক্সটেনশন। তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি বা কেউ যদি প্রশ্ন করে যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কোথায় এখানে টু মার্কেট একটা জায়গার নাম। কোনো জায়গার কথা যদি আসে তাহলে তোমরা জানো সেই ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করে থাকি। তাহলে এখানে টু মার্কেট এটা একটা স্থানের নাম, একটা জায়গার নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তাহলে যদি আমরা উত্তর লিখি তাহলে কি লিখব? হোয়ার। প্রথমে হোয়ারটা কেন আনলাম? হোয়ার আনার কারণ টু মার্কেট দ্বারা কি বোঝাচ্ছে? একটা জায়গা বোঝাচ্ছে, আর জায়গা বুঝাইলে সেখানে আমরা কি ব্যবহার করে থাকি? হোয়ার। এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি শ্রেণীকক্ষে পাঠদানকালে টেন্স সম্পর্কে বুঝিয়েছিলাম, তোমরা টেন্স সম্পর্কে অবগত আছো। আই ওয়েন্ট টু মার্কেট কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব সেখানে কি হয়? ডিড আনতে হয়। তাহলে হোয়ার ডিড, আর আই আছে, আই থাকলে কি হবে? ইউ। হোয়ার ডিড ইউ গো টু, অথবা টু না দিলেও হবে, অসুবিধা নাই। তাহলে কি লিখলাম আমরা? হোয়ার ডিড ইউ গো টু, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে। তাহলে এটা হলো প্রশ্ন হলো, আর প্রশ্নের উত্তর হলো কি? আই ওয়েন্ট টু মার্কেট। এখানে মজার বিষয় হলো WS কোশ্চেনের ক্ষেত্রে তোমার উত্তর দেওয়া থাকবে আর তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে, এটা তোমরা জানো, তারপরে বললাম। তো সেক্ষেত্রে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তাহলে কেউ যদি প্রশ্ন করে তুমি কোথায় গিয়েছিলে, আমি বাজারে গিয়েছিলাম। তাহলে যেহেতু টু মার্কেটটা হলো একটা জায়গার নাম, কোনো স্থানের নাম, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আনছি কি? হোয়ার। তাহলে হোয়ার এবং টেন্স এবং পার্সন অনুসারে কি আনতে হয়? অক্সিলারি ভার্ব আনতে হয়। তাহলে ওয়েন্ট যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকার কারণে আমরা কি আনবো? অক্সিলারি ভার্ব আনবো ডিড। তাহলে হোয়ার ডিড এবং সাবজেক্ট আছে কি? আই। তাহলে আই থাকলে কি হয়? ইউ হয়। তাহলে হোয়ার ডিড ইউ, হোয়ার ডিড ইউ। এরপরে ভার্ব ছিল কি আমাদের? ভার্ব ছিল হলো ওয়েন্ট। ওয়েন্টটা এখানে ছিল ভার্ব টু ফর্মে, ভার্ব টু ফর্মে। ভার্ব টু ফর্ম মানে কি? মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্মে আছে। তো যখন আমরা ডিড আনবো, ডিড আনলে তখন ভার্বে কি হয়ে যায়? মূল ফর্ম হয়ে যায়, ভার্ব অন হয়ে যায়, ভার্ব অন হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাব। WS কোশ্চেন কে WS কোশ্চেন বলা হয় কেন? এখানে যে ওয়ার্ডগুলো মেইনলি থাকে এগুলো W এবং H
এই প্রশ্নগুলো মূলত করা হয় কি দিয়ে? ডাব্লিউ এবং এইচ দিয়ে। যেমন দেখো কি কি শব্দ আছে এখানে, কয়েকটা আমি লিখি। হোয়াট, হুইচ, হোয়েন, হাউ ইত্যাদি। তাহলে এখানে দেখো এটা কি দিয়ে হয়েছে? প্রশ্নটা প্রথমে ডাব্লিউ দিয়ে হয়েছে, এটাও ডাব্লিউ দিয়ে হয়েছে, এটাও ডাব্লিউ দিয়ে হয়েছে, এখানে আবার কি দিয়ে হয়েছে? এইচ দিয়ে হয়েছে। তাহলে এই জন্য যেহেতু এই শব্দগুলো শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে, এই জন্য এগুলোকে বলা হয় ডাব্লিউ এইচ কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে দু একটি তোমাদের মূল কথা বলে নেই যে ডাব্লিউএস কোশ্চেনের লক্ষণীয় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে এর উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় না। যেমন আমি প্রশ্ন করলাম হাউ আর ইউ, হাউ আর ইউ অর্থ কি? এর অর্থ কি? তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তাহলে এখন আমি উত্তর কি, এর উত্তর দেওয়ার ক্ষেত্রে উত্তরে কি বলতে পারবো? ইয়েস অথবা নো বলার সুযোগ আছে কিনা? হাউ আর ইউ এর উত্তরে ইয়েস বা নো বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি বলি যে আর ইউ ফাইন, আর ইউ ফাইন, এর অর্থ কি? এর অর্থ হলো তুমি কি ভালো আছো। তাহলে এর উত্তরে ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যাবে। এটার উত্তর এখানে হলো প্রথমটার উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যাইতো না, কিন্তু এখানে আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? ইয়েস আই অ্যাম ফাইন, অথবা নো আমি ভালো আছি। তাহলে আমরা বুঝলাম ডাব্লিউ এবং এইচ দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি কোনোভাবেই ইয়েস বা নো ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ইয়েস নো দ্বারা উত্তর দিলে তোমার উত্তর কি হবে না? স্বয়ংসম্পূর্ণ হবে না। পক্ষান্তরে তোমার যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর তুমি ইয়েস বা নো দ্বারা দিতে পারবে। যেমন আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো? উত্তর আমি বললাম ইয়েস, তার মানে কি আমি ভালো আছি, অথবা বললাম নো, তার মানে আমি ভালো নেই। তাহলে কি বুঝলাম আমরা? যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায়। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করা হয়, ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করা হলে যেই শব্দের মধ্যে ডাব্লিউ এবং এইচ থাকে তা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর তুমি কি ইয়েস বা নো দ্বারা দিতে পারবে না। হাউ আর ইউ, তুমি কেমন আছো, এর উত্তর বলার জন্য তোমাকে অবশ্যই বলতে হবে আমি ভালো আছি অথবা আমি ভালো নাই। তুমি যদি শুধু বলো ইয়েস তাহলেও কিছু বোঝা যাবে না, তুমি যদি বলো নো তা দ্বারাও কিছু বোঝা যাবে না। আমি আরেকটা উদাহরণে বলি, যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তুমি এই প্রশ্নের উত্তর ইয়েস যদি বলো কোনো উত্তর আসবে না, নো যদি বলো তাও কোনো উত্তর আসবে না। তোমাকে হোয়াট ইজ ইয়োর নেম এর উত্তর দিতে হলে তোমাকে বলতে হবে মাই নেম ইজ নজরুল ইসলাম অথবা মাই নেম ইজ যে কোনো একটা কিছু বলবে। আর তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনের একটা বৈশিষ্ট্য পাইলাম কি যে ডাব্লিউ এবং এইচ দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর অবশ্যই কি দিতে হবে? কি দিয়ে দিতে হবে? শব্দ ব্যবহার করে দিতে হবে, ইয়েস বা নো দ্বারা দেওয়া যাবে না। ডাব্লিউএস কোশ্চেনের আর একটা বৈশিষ্ট্য দেখো, যে বেশিরভাগ ক্ষেত্রে ডাব্লিউ এবং ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে মূল ভার্ব লাগে এবং মূল ভার্বের সাথে তোমার কি থাকতে পারে? অক্সিলারি ভার্বও থাকতে পারে। তাহলে কথাটা কি বললাম? ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করার জন্য তোমার মূল ভার্ব থাকতে হবে এবং তার সাথে অক্সিলারি ভার্ব থাকতে হবে। মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে তুমি সেটা দিয়ে কী করতে পারবে? ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। যেমন একটা উদাহরণ দেখো, উদাহরণে আছে কি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এর অর্থ কি? তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কোন শ্রেণীতে পড়ো। এখানে ডুটা কি? ডু হলো এ ভার্ব, এ ভার্ব মানে অক্সিলারি ভার্ব,
আর রিড হলো কি পি ভার্ব। পি ভার্ব মানে কি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তাহলে ডু হলো সাহায্যকারী ভার্ব আর রিড হলো কি মূল ভার্ব। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তাহলে আমি যে বললাম তোমাদের ডাব্লিউএস কোশ্চেন করার জন্য সেন্টেন্সটার মধ্যে মূল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব থাকতে হবে। মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব থাকলে সেটা দিয়ে তুমি কি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। আবার এরকম নাও হইতে পারে, এরকম নাও হইতে পারে। আর কিভাবে হয়, কোনো কোনো সময় দেখা যায় যে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করে, অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্বের কাজ করে, সেক্ষেত্রে কি প্রিন্সিপাল ভার্ব না হইলেও হয়। যেমন আমি যদি লিখি হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম অর্থ কি তোমার নাম কি। এখানে কোনো মূল ভার্ব না, এখানে শুধু কি আছে এ ভার্ব আছে। তো যদি অক্সিলারি ভার্ব থাকে এবং মূল ভার্ব না থাকে তো সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটাই কি মূল ভার্ব হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কি এটাকে পি ভার্ব। দেখো আমরা সকলেই জানি ইজ হলো একটা অক্সিলারি ভার্ব, আমরা সকলেই জানি ইজ একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে সেই ইজটাই আবার কি দুঃখিত এখানে সেই ইজটাই আবার মূল ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে যেখানে আমরা বুঝলাম যেখানে কি থাকবে না মূল ভার্ব থাকবে না, শুধু অক্সিলারি ভার্ব থাকবে, সেইখানে ওই অক্সিলারি ভার্বটাই মূল ভার্ব হিসেবে কাজ করবে। অক্সিলারি ভার্বটাই কি হিসেবে কাজ করবে মূল ভার্ব হিসেবে কাজ করবে। আবার কখনো কখনো শুধু প্রিন্সিপাল ভার্ব দিয়েই সেন্টেন্সটিকে সম্পূর্ণ করা যায়। তাহলে যেমন উদাহরণ কি হু ওয়েন্ট টু ঢাকা। হু ওয়েন্ট টু ঢাকা, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে শুধু কি আছে পি ভার্ব, এখানে শুধু কি আছে পি ভার্ব। তাহলে কি বুঝলাম যে শুধু মূল ভার্ব দিয়েও ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে। তা আমি আবারও বলি, প্রথমটাই আমরা বলছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে ডাব্লিউএস কোশ্চেন করার জন্য সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে আর একটা মূল ভার্ব থাকতে হবে। এখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ডু হলো অক্সিলারি ভার্ব আর রিড হলো প্রিন্সিপাল ভার্ব। আবার দ্বিতীয় সেন্টেন্সে বলছিলাম যে শুধু অক্সিলারি ভার্ব দিয়েও ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়, সেই ক্ষেত্রে দেখাইছিলাম কি ইজ হলো একটা অক্সিলারি ভার্ব। তো এখানে যেহেতু আর কোনো মূল ভার্ব নাই, তো অন্য কোনো মূল ভার্ব না থাকলে অক্সিলারি ভার্বটাই কি মূল ভার্ব হিসেবে কাজ করে, তাই আমি তোমাদেরকে এখানে লিখে দেখাইছি। এইটাই হলো কি আবার মূল ভার্ব পি ভার্ব। আমরা ইজটাকে অক্সিলারি ভার্ব না বললে আমরা কি বলতে পারি পি ভার্ব বলতে পারি, পি ভার্ব বলতে পারি। আবার 3 নম্বরে কি বলছি যে শুধু মূল ভার্ব দিয়েও ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। যেমন হু ওয়েন্ট টু ঢাকা, এখানে ওয়েন্ট এটা কি মূল ভার্ব, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা প্রথমটাই বলছিলাম যে অক্সিলারি ভার্বও থাকবে মূল ভার্বও থাকবে। 2 নম্বরে বলছিলাম শুধু অক্সিলারি ভার্ব থাকবে যেটা মূল ভার্বের কাজ করবে। 3 নম্বরে বলছিলাম কি 3 নম্বরে বলা হয়েছিল যে মূল ভার্বটাই থাকবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। অর্থাৎ কি আমরা এখান থেকে বুঝতে পারলাম শুধু মূল ভার্ব থাকলেও তা দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে, আবার যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে তা দিয়েও ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে, আবার যদি মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব থাকে তা দিয়েও কি করা যাবে তা দিয়েও ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে। এখন আসো আমরা প্রথমে আলোচনা করব হু নিয়ে আলোচনা করব যে প্রদত্ত কোনো সেন্টেন্সে যদি তোমার হু থাকে, কোনো ব্যক্তি বা প্রাণীর উল্লেখ থাকে, কোনো সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি বা প্রাণীর উল্লেখ থাকে, তাহলে সেখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব সেখানে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন আমি একটা উদাহরণে যাই, আমি লিখলাম নজরুল is going to
স্কুল। নজরুল ইজ গোয়িং টু স্কুল। এখন আমার যদি এখানে নজরুলের নিচে দাগ দেওয়া থাকে, আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে যেই শব্দের নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দের উপর ভিত্তি করে তোমাকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে এখানে লিখলাম নজরুল ইজ গোয়িং টু স্কুল। নজরুল স্কুলে বিদ্যালয়ে যাচ্ছে, নজরুল বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রশ্নটা হলো, বাংলায় যদি প্রশ্ন করি, এটা তো উত্তর, তোমাদেরকে আগেই বলছি যে উত্তর দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমি বাংলায় বলতে পারি কে বিদ্যালয়ে যাচ্ছে, কে বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে কে দিয়ে যদি প্রশ্ন হয়, কে দিয়ে প্রশ্ন হলে সেইটাকে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে চাই তাহলে হু দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? হু দিয়ে করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? নজরুল ইজ গোয়িং টু স্কুল, তাহলে হু ইজ গোয়িং টু স্কুল। হু ইজ গোয়িং টু স্কুল, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এখানে হুটা আনা হয়েছে কেন? এখানে নজরুল একজন ব্যক্তির নাম আর একজন ব্যক্তি। তাহলে আমি আগেই বলছিলাম যদি কোনো ব্যক্তি বা প্রাণীর নাম উল্লেখ থাকে তাহলে সেখানে প্রশ্ন তৈরি করতে হলে তোমাকে কি আনতে হবে? হু আনতে হবে। আমি যদি আরও দু একটা উদাহরণ দেই তোমাদের আরও ক্লিয়ার হবে। এবং পরের অংশ নিয়ে তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, যদি কোনো প্রশ্ন হু দিয়ে তৈরি করা হয়, যদি কোনো প্রশ্ন কি দিয়ে তৈরি করা হয়, যদি কোনো প্রশ্ন হু দিয়ে তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সের আর কোনো পরিবর্তন করতে হয় না, শুধু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, এছাড়া আর কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো, শুধু আমি হু আনছি, এরপরে হু ইজ গোয়িং টু স্কুল। আমি হুটা আনছি কার পরিবর্তে? হুটা আনছি আমি সাবজেক্টের পরিবর্তে। তাহলে সাবজেক্ট ছিল কি? নজরুল। তো নজরুলের পরিবর্তে আমি হু আনছি, আর বাকি সম্পূর্ণ অংশ বসে গেছে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। আরেকটা উদাহরণ দেখো, সীমা হ্যাজ দ্য ফ্লু। নাদিয়া হ্যাজ দ্য ফ্লু। তাহলে দাগ থাকলো কার নিচে? নাদিয়ার নিচে। তাহলে নাদিয়ার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে তোমাকে নাদিয়ার উপর ভিত্তি করে কি করতে হবে? প্রশ্ন তৈরি করতে হবে। তো আমি আগেই বলছিলাম যদি প্রশ্নটা যদি আন্ডারলাইন করার শব্দটা যদি কোনো ব্যক্তি বা প্রাণীর হয়ে থাকে তাহলে তোমাকে সেখানে প্রশ্ন করতে হবে কি দিয়ে? শুধুমাত্র ডাব্লিউ দিয়ে। তাহলে উত্তরটা কি এখানে হবে? কি? হু হ্যাজ দ্য ফ্লু। তাহলে নাদিয়া সাবজেক্ট, তার পরিবর্তে আমি কি আনছি? হু আনছি, আর কোনো পরিবর্তন হয়নি। আমি আগেই বলছি হু দিয়ে যদি প্রশ্ন তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সেন্টেন্সের আর কোনো পরিবর্তন করতে হবে না, শুধু শেষে একটা কি পরিবর্তন করবা? শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা আনতে হবে, আর সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আরো একটা উদাহরণ লিখি, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল। দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, বালকেরা ফুটবল খেলছে, বালকেরা ফুটবল খেলছে। তাহলে দ্য বয়েজ, এখানে দ্য বয়েজটা হলো কি? সাবজেক্ট। আর দ্য সাবজেক্ট এখানে যদি আমি বাংলায় অনুবাদ করি তাহলে অর্থটা হবে এমন যে বালকেরা ফুটবল খেলছে বা খেলিতেছে। তো সেই ক্ষেত্রে বাংলা করলে কি হবে? কে, কে ফুটবল বা কারা, কারা ফুটবল খেলছে, কারা, কে বা কারা ফুটবল খেলছে। তো কে বা কারা ফুটবল খেলছে দিয়ে যদি আমরা যদি পাই, এরকম প্রশ্ন যদি পাই, আমি আগেই লিখছিলাম যে কে, কে দিয়ে যদি কে বিদ্যালয়ে যাচ্ছে এমন যদি হয় তাহলে সেখানে হু আনতে হয়। যেমন এখানে বলছিলাম নাদিয়া হ্যাজ দ্য ফ্লু, নাদিয়ার কি হয়েছে? ফ্লু হয়েছে। তাহলে কার, কার ফ্লু হয়েছে? নাদিয়ার। তাহলে এখানে কে, এখানেও কে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উত্তরে কি আনতে পারি? হু আর প্লেয়িং, হু আর
প্লেয়িং ফুটবল। তাহলে দ্য বয়েজের পরিবর্তে আমরা কি আনছি? হু আর প্লেয়িং ফুটবল। এরকম তোমরা বহুত উদাহরণ আনতে পারবে, নিজেরাই সমাধান করতে পারবে। আমি আবারও হুর মূল কথাগুলো বলছি। যদি তোমার সেন্টেন্সের মধ্যে যেই শব্দটার নিচে দাগ দেওয়া থাকবে সেইটা যদি কোনো ব্যক্তি অথবা প্রাণীকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে তার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তোমাকে কি আনতে হবে? হু আনতে হবে। আর হু আনলে সেই সেন্টেন্সের সাবজেক্টের পরিবর্তে হু বসবে, আর তেমন কোনো পরিবর্তন হয় না, শেষে শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। আশা করি তোমরা সকলে এই হুর যে নিয়মটা রয়েছে, 1 নম্বর নিয়মটা, এটা তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমরা পরেরটায় চলে যাই। পরে আমরা আলোচনা করব হোয়াট নিয়ে। পরে আমাদের আলোচ্য বিষয় হোয়াট। প্রদত্ত সেন্টেন্সে ব্যক্তিবাচক নয় এমন কোনো সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকলে তার পরিবর্তে হোয়াট বসিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। প্রদত্ত সেন্টেন্সে ব্যক্তিবাচক নয়, আমরা হুর ক্ষেত্রে বলছি ব্যক্তিবাচক অথবা কি প্রাণী, আর হোয়াটের ক্ষেত্রে বলছি ব্যক্তিবাচক নয় এমন কোনো সেন্টেন্স বা কমপ্লিমেন্ট যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়, তো অবজেক্টটাও যদি যার নিচে দাগ থাকবে, মূল কথা যেই শব্দটার নিচে দাগ থাকবে সেটা যদি ব্যক্তিবাচক না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে করব? সেই ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন তৈরি করব। যেমন একটা উদাহরণ লিখি আমি, she needs some medicine. She needs some medicines. She needs some medicine. এখন এখানে দাগটা কার নিচে দেওয়া আছে, এটি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। তো যদি এখানে দাগ যদি শির নিচে দেই তাহলে একরকম হবে, আবার দাগটা যদি সাম মেডিসিনের নিচে দেই তাহলে আরেক রকম হয়ে যাবে। তাহলে দাগ আমি কার নিচে দিছি সেটা হলো বেশি গুরুত্বপূর্ণ। তুমি একই সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটাকে ডাব্লিউএস কোশ্চেন বিভিন্নভাবে করা যাবে। কিভাবে করা যাবে? তুমি যদি খেয়াল করো যে দাগ যদি আমি আগেই বলছি, দাগ যদি শির নিচে দেই তাহলে হয়ে যাবে হু, দাগ যদি শি বাদ দিয়ে যদি আমি দেই সাম মেডিসিন তাহলে হয়ে যাবে কি হোয়াট। কারণ আগেই বলছিলাম যে হোয়াট কোন ক্ষেত্রে হয়? সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হল পরিপূরক, কোনো পরিপূরক। তো দাগ যদি তোমার যার নিচে দাগ থাকবে সেটা যদি সেই সাবজেক্টটা যদি সেটা সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে, যাই হোক, সেটা যদি ব্যক্তিবাচক না হলে সেখানে আমরা প্রশ্ন করব কি দিয়ে? হোয়াট দিয়ে প্রশ্ন করব। আমি আবার বলি, যেই শব্দটার নিচে দাগ দেওয়া থাকবে সেই শব্দটা যদি সেই শব্দটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে অথবা কমপ্লিমেন্ট হতে পারে, সেটা যাই হোক, যদি সেটা ব্যক্তিবাচক না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব? ডাব্লিউএস কোশ্চেন হবে কি দিয়ে? হোয়াট দিয়ে হবে। যেমন এখানে আমরা she needs some medicine, এটাকে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে কি হবে? হোয়াট ডাজ শি নিড। এটা ব্যক্তিবাচক না, এটা ব্যক্তিবাচক নয়। যেহেতু ব্যক্তিবাচক নয় সেহেতু এটা কি দিয়ে হবে? হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে আনসার কি হবে? হোয়াট।
এখন সাম মেডিসিনের কারণে আমরা পাইলাম কি, যেহেতু ব্যক্তিবাচক নয় সেহেতু এটা আমরা পাইলাম হোয়াট। এখন সেন্টেন্সে শুধু তো হোয়াট আর হুইচ অথবা হু এগুলো আনলেই সেন্টেন্সটা ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে না, সেখানে আরও কিছু পরিবর্তন আছে। পরিবর্তন ছিল না শুধু হু দিয়ে যদি তৈরি করা হয় সেখানে পরিবর্তন ছিল না, এখানে আরও পরিবর্তন আছে। আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেন্টেন্সটা তো এখানে নিডস, এটা হলো সাবজেক্ট, শি সাবজেক্ট, নিডস ভার্ব, আর সাম মেডিসিন অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে আমরা কি দেখছি, যেটা হলো প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে হয় ডু আনতে হবে, নাহলে কি আনতে হবে, ডাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আগে থেকেই জানো, তারপরে বলছি যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে তোমাকে সেটা ডাব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে, হয় তুমি ডু আনবা আর না হয় তুমি কি আনবা, ডাজ আনবা। ডু ডাজের একটা আনতে হবে। এখন তুমি কোন ক্ষেত্রে ডু আনবা আর কোন ক্ষেত্রে ডাজ আনবা সেটারও নিয়ম আছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি কি আনবে, ডাজ। আর যদি বাকি সব ক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে কি হবে, ডু। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তুমি ডাজ আনবা, আর যদি অন্য সব ক্ষেত্রে যেমন আই, উই, ইউ, দে এই সব ক্ষেত্রে আনবে কি, ডু। ডুর ক্ষেত্র ব্যতীত যে সব ক্ষেত্রে ডু বসে সেই সব ক্ষেত্রগুলো বাদে বাকি সব জায়গায় ডাজ বসবে, এবং যেই ক্ষেত্রে ডাজ বসবে ডাজের ক্ষেত্রগুলো বাদে ব্যতিরিকে বাকি সব জায়গায় কি বসবে, ডু বসবে। সংক্ষেপে বলি যে যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, ভার্বের শেষে যদি কি থাকে, এস অথবা ইএস থাকে তাহলে তুমি বসাবা ডাজ। ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে তুমি কি বসাবা, ডাজ বসাবা। আর যদি এস বা ইএস না থাকে ভার্বের শেষে, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবা, ডু ব্যবহার করবা। সেই ক্ষেত্রে তুমি ডু ব্যবহার করবা। যেমন এখানে উদাহরণটা যদি শি নিডস সাম মেডিসিন না দিয়ে থাকতো, যে আই নিড সাম মেডিসিন, তাহলে এখানে আই নিড সাম মেডিসিন এরকম যদি থাকতো তাহলে আমরা এখানেও হোয়াট আসতো। এখানে যেমন হোয়াট আসছে, এখানেও হোয়াট আসতো। হোয়াট তো আসলে ভার্বের উপর ভিত্তি করে আসে নাই, হোয়াট আসছে কার নিচে দাগ দেওয়া আছে তার উপর ভিত্তি করে, এই জন্য দুই জায়গায় হোয়াট আসলো। তাহলে এই সেন্টেন্সটা যদি করি শি নিডস সাম মেডিসিন, তাহলে হোয়াট ডাজ, এখানে আমাদের কি আনতে হবে, ডাজ আনতে হবে। হোয়াট ডাজ, এরপর আনতে হবে কি সাবজেক্ট, হোয়াট ডাজ শি নিড, হোয়াট ডাজ শি নিড। আর যদি আই নিড সাম মেডিসিন এটাকে যদি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করি তাহলে কি হবে, হোয়াট ডু ইউ নিড। কি পরিবর্তন হয়েছে, এখানে ডাজ আসছে কিসের কারণে, ভার্বের শেষে এস বা ইএস ছিল, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল যার কারণে ডাজ আসছে। আর এখানে সাবজেক্ট হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি আনা হয়েছে, ডু আনা হয়েছে। আবার যদি আরেকভাবে বলি যে ভার্বের শেষে এস বা ইএস ছিল না সেই কারণে ডু আনা হয়েছে। আর ইউ আনা হয়েছে কিসের কারণে, সাবজেক্ট আই আছে সেই কারণে। আর এখানে এখানে আনা হয়েছিল হোয়াট ডাজ শি নিড, শি এখানে শি আছে। এরপরে নিডের কোনো পরিবর্তন নাই, এখানে ছিল নিডস, এস ছিল, কিন্তু ডাজ আনলে আর ভার্বের শেষে এস বা ইএস আনতে হয় না। আর এখানে তো আগে থেকেই কি ছিল না, ভার্ব ছিল না, সেজন্য এখানে আনার আর কোনো দরকারই হয় নাই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি আরও দু একটি উদাহরণ তোমাদের সহজার্থে দিয়ে দিচ্ছি। আরেকটা উদাহরণ দেখো, এখানে আছে সৈকত ইজ এ ব্যাংকার। সৈকত ইজ এ
সৈকত ইজ এ ব্যাংকার। তাহলে এখানে আমি কার নিচে দাগ দিছি সেইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৈকত, এখানে আরেকটা কথা দিয়ে দাও, এখানে একটা বলা হয়েছে সৈকত মাদার বা ফাদার, তুমি জানো। সৈকত মাদার ইজ এ ব্যাংকার। তাহলে এখানে দাগ দেওয়া আছে কার উপর, সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে খেয়াল করতে হবে। আমি এখনও কোনোটার উপরে দাগ দেই নেই, তাহলে আমি দাগ দিলাম এখানে এ ব্যাংকারের নিচে, এ ব্যাংকার। তাহলে এ ব্যাংকারের নিচে দাগ দেওয়া আছে। তাহলে সৈকত মাদার ইজ এ ব্যাংকার, সৈকতের মা একজন ব্যাংক কর্মকর্তা। তাহলে হোয়াট ইজ সৈকত মাদার। তাহলে সৈকতের মা কি করেন, সৈকত মাদার ইজ এ ব্যাংকার। আর একটা উদাহরণ দেখো তোমরা, আমি লিখি হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তাহলে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে। যদি আমি এ বুকের নিচে দাগ দিয়ে দিই, তাহলে আমি দাগ দিছি কার উপর, সেই ভিত্তিতে আমাকে ডাব্লিউএস কোশ্চেনটি তৈরি করতে হবে। তাহলে আমি দাগ দিছি এ বুকের উপর, এটা কোনো ব্যক্তি না, আমি তো আগেই বলছিলাম যদি ব্যক্তি না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি দিয়ে প্রশ্ন করবে, হোয়াট দিয়ে প্রশ্ন করবে। তাহলে আমরা এই এ বুকের কারণে কি আনতে পারি, হোয়াট। এখন এটা কোন টেন্সে আছে, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এটা তোমরা জানো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের কি আনতে হবে, এম ইজ আর, এম ইজ অথবা আর, এর যে কোনো একটা আনতে হবে। তাহলে এখন আমরা এখানে কি আনবো, এম আনবো, ইজ আনবো, আর আনবো, কোনটা আনবো, এই তিনটার কোনটা আনতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। সাবজেক্টটা কি, সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের অক্সিলারি ভার্বটা আনতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে, এখানে সাবজেক্ট আছে হলো হি, সাবজেক্ট আছে এখানে হি। তাহলে এই হির উপর ভিত্তি করে আমাদেরকে অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এই জায়গাটা আমি একটু ফাঁকা রাখলাম যে কি আনবো, তাহলে হোয়াট হি রিডিং, তাহলে হোয়াট ড্যাশ হি রিডিং। তাহলে এখন হির সাথে কি আসে, হির সাথে ইজ আসে। তাহলে হোয়াট ইজ হি রিডিং, হোয়াট ইজ হি রিডিং। আরেকটা উদাহরণ তুমি তৈরি করতে পারো, she has eaten mango, ম্যাঙ্গোর নিচে দাগ, ম্যাঙ্গোর নিচে দাগ। তাহলে বস্তুবাচক কোনো একটা বিষয় কিছুর উপর দাগ, নিচে দাগ দেওয়া আছে। তাহলে তুমি এটা ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করবা, তোমাকে প্রথম কি আনতে হবে, হোয়াট আনতে হবে। তারপর এখানে
অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাজ। তাহলে হোয়াট হ্যাজ শি ইটেন, হোয়াট হ্যাজ শি ইটেন। বুঝতে পারছো কিভাবে আনলাম? হোয়াট আনছে আমি ম্যাঙ্গোর উপর ভিত্তি করে, আর হ্যাজ আনছে আমি টেন্স, সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার উপর ভিত্তি করে আমি কি আনছি? হ্যাজ আনছি। আর তাহলে হোয়াট হ্যাজ শি, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের কি কয় নাম্বার রূপ থাকে? ভার্ব 3 থাকে, ভার্ব 3, এবং সেই ভার্ব 3টা আমি নিয়ে আসছি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিছি। আশা করি তোমরা হোয়াটের ব্যবহারগুলো সহজেই বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব পরবর্তী আরেকটি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। কোনো বিষয় যদি তোমাদের বুঝে না আসে, তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা হয় কমেন্ট করে জানাবে অথবা সরাসরি টিচারকে ফোন দিয়ে জানাতে পারো যে এটা আমি বুঝি নাই। তোমাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করা হবে পরবর্তীতেও। আমরা এখন আলোচনা করব হোয়াই নিয়ে। হোয়াই হলো প্রদত্ত সেন্টেন্সে যদি কোনো কিছুর ফলাফল, কারণ, হেতু উল্লেখ থাকে তাহলে হোয়াই দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা হয়। যেমন আমি অসুস্থ ছিলাম তাই বিদ্যালয়ে আসতে পারিনি বা যেতে পারিনি। অসুস্থতার কারণে আমি ঢাকা যেতে পারিনি। কোনো কিছুর কারণ যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করে থাকি। কি দিয়ে প্রশ্ন করে থাকি? হোয়াই দিয়ে প্রশ্ন করে থাকি। কেন, কি কারণে, এই যে আমরা যে কথাগুলো বলে থাকি সেটাই হলো হোয়াইয়ের ব্যবহার। আমি একটু গঠন প্রণালী লিখি এখানে। হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস পি ভার্ব প্লাস এক্সটেনশন। একটা উদাহরণ লিখি, তারপর বুঝতে পারবে তোমরা। হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব? 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 তারা কেন ক্লাবে গিয়েছিল? তারা কেন ক্লাবে গিয়েছিল? এখানে এটা হলো ডাব্লিউএস কোশ্চেন। তো এটা উত্তরটা লেখা, আমি আগে উত্তরটা লিখছি। তাহলে তারা কেন ক্লাবে গিয়েছিল, এখন যেই সেন্টেন্সটা তোমাদের দেওয়া থাকবে সেটা কি দেওয়া থাকবে? তারা ক্লাবে গিয়েছিল ইংলিশ প্র্যাকটিস করার জন্য, অথবা অন্য কোনো কারণ দেখানো যাইতে পারে। যেমন আমি যদি এখানে লিখতাম হোয়াই ডু দে গো টু দ্য মার্কেট? তারা কেন বাজারে গিয়েছিল? তাহলে সেটা এমন হইতে পারতো যে তারা বাজারে গিয়েছিল কাপড় কেনার জন্য, অথবা অন্য কোনো কারণে গিয়েছিল। এখানে আমরা হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব, তারা কেন ক্লাবে এসেছিল, এটার একটা উত্তরটা লিখে দিই। দেখো, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ। এখন এই সেন্টেন্সটায় যদি আমি এখন দের নিচে দাগ দেই তাহলে আর হোয়াই, তাহলে কি হয়ে যাবে? হু, তাহলে আর হোয়াই হবে না। আবার আমি তো তোমাদের আগেও বলেছিলাম যে আন্ডারলাইন আমি কিসের উপর করেছি সেটার উপর ভিত্তি করে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে এখন দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ, যেহেতু আমাদের এখানে হোয়াইটাকে করতে হবে, যেহেতু হোয়াই আসবে, তো সেই ক্ষেত্রে
কার নিচে দাগ থাকবে? কেন গিয়েছিল? দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে গিয়েছিল, গিয়েছে বা যায়। দে কাম, তারা আসে, টু দ্য ক্লাব, ক্লাবে, টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি চর্চা করার জন্য। তাহলে কারণটা হলো কি? এখানেই হলো কারণ বোঝাইছে। আর সেই কারণে তোমার এখানে কি আনতে হবে? হোয়াই। তাহলে প্রথমে কি আনা হয়েছে? হোয়াই। তারপরে ডু, ডু কেন আনছি? এই যে দে কাম, দে হলো সাবজেক্ট, দে হলো সাবজেক্ট, আর দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস বসে না, যার কারণে এখানে কি কামের এখানেও কোনো এস বা ইয়েস বসে নাই। তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে তাহলে আমরা আনবো ডাজ, আর যদি ভার্বের শেষে এস বা ইয়েস না থাকে তাহলে আনতে হবে ডু। তো এখানে যদি কামস থাকতো তাহলে আমরা আনতে হবে এখানে ডাজ, যেহেতু এখানে কাম আছে সেই জন্য আমরা কি আনছি? এখানে ডু আনছি। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। তাহলে হোয়াই ডু, তারপর সাবজেক্ট দে, তাহলে হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব, কাম টু দ্য ক্লাব। এখানে আমাদের গঠন প্রণালীতে কি ছিল? প্রথমে বসবে হোয়াই, তাহলে প্রথমে আসছে হোয়াই, তারপর হলো কি এ ভার্ব, মানে কি অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ডু হলো কি এ ভার্ব। এরপরে কি ছিল? সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? এখানে সাবজেক্ট আছে হলো দে, সেজন্য আনা হয়েছে কি দে, এটা হলো সাবজেক্ট। এরপরে কি ছিল? পি ভার্ব, পি ভার্ব মানে কি প্রিন্সিপাল ভার্ব, তাহলে এই সেন্টেন্সের মধ্যে দে কাম টু দ্য ক্লাব, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো কি কাম, হলো পি ভার্ব, সেজন্য এখানে আনা হয়েছে কি পি ভার্ব। এরপরে গঠন প্রণালীতে কি ছিল? এক্সটেনশন, বাকি অংশ, বাকি অংশ ছিল টু দ্য ক্লাব, তাহলে এখানে নিয়ে আসছে কি টু দ্য ক্লাব, এক্সটেনশন। আর টু প্র্যাকটিস ইংলিশ, সেটা কেন আনা হয় নাই? সেটা আনা হয় নাই কারণ এটা তোমরা জানো, এটাই তো হোয়াই, এই কারণেই তো হোয়াই হইল, এই টু প্র্যাকটিস ইংলিশের কারণেই হোয়াই আনা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে আবার বলি, যদি দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস ইংলিশ এরকম একটা সেন্টেন্স থাকে, অথবা যে কোনো ধরনের একটা সেন্টেন্স থাকে, তাহলে এখানে দাগ আছে টু প্র্যাকটিস ইংলিশ, তাহলে কি জন্য যায়? তারা ক্লাবে যায় কেন? তারা ক্লাবে যায় হলো ইংরেজি চর্চা করার জন্য। যেহেতু এখানে কি জন্য, কি কারণে যায়, কারণটা যেহেতু আমাদের এখানে প্রকাশ পাইছে, সেই জন্য আমরা উত্তরের মধ্যে কি আনছি? হোয়াই নিয়ে আসছি। তাহলে আমাদের গঠন প্রণালীতে কি ছিল? প্রথমে আসবে হোয়াই, তাহলে হোয়াই আনলাম। এরপরে গঠন প্রণালীতে কি ছিল? এ ভার্ব আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আসবে, এখানে আনা হয়েছে ডু, তাহলে হোয়াই ডু, ডুটা হলো কি অক্সিলারি ভার্ব। এরপরে আসবে কি? সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে দে হলো সাবজেক্ট। তারপরে আসবে পি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সেটা কি কাম। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন ছিল কি টু দ্য ক্লাব, নিয়ে আসা হয়েছে কি টু দ্য ক্লাব, টু দ্য ক্লাব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা আরও দুই একটা উদাহরণ দেব তোমাদের তোমরা যাতে সহজে বুঝতে পারো, সেই কারণে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো নিয়ে ডাব্লিউএস কোশ্চেনটা তোমাদের জন্য, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার কাছে মনে হয় একটু জটিল, কারণ তোমাদের ক্ষেত্রে তোমরা এখনও ঠিকমতো টেন্স জানো না, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের আগে টেন্স শিখাইছি, তোমরা অনেক কিছুই বুঝো না, তারপরেও তোমাদের এখন এই শ্রেণীতে ডাব্লিউএস কোশ্চেন আছে। তো যেহেতু আছে সেহেতু আমাদের শিখতেই হবে, চলো চেষ্টা করি। People sing a song for the person, তাহলে লোকেরা গান গাইলো, একটি গান গাইলো, পিপল সিং এ সং, লোকেরা একটি গান গাইলো, ফর দ্য পারসন, ব্যক্তিটির জন্য। তাহলে কোনো কিছুর জন্য প্রকাশ পাইছে, আর জন্য হইলে আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম, জন্য হইলে সেখানে উত্তর করতে হবে কি দিয়ে? সেখানে উত্তর করার জন্য তোমাকে হোয়াই আনতে হবে, কার জন্য। তাহলে এখানে যদি আমরা গঠন প্রণালী খেয়াল করি, তাহলে ফর
আমরা আন্ডারলাইন করছি কিসের নিচে? ফর দ্য পারসন। ফর দ্য পারসনের নিচে আন্ডারলাইন করা আছে। যেহেতু ফর দ্য পারসনের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে পিপল সিং এ সং, লোকেরা একটি গান গাইলো ফর দ্য পারসন, কার জন্য? জন্য বুঝাইছে কি, সেজন্য এখানে কি আসবে? হোয়াই। তাহলে হোয়াই। এরপরে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি হয়? আমি আগে লিখছিলাম ডু অথবা ডাজের একটা আসবে। তো যেহেতু ভার্বের শেষে এস বা ইএস নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আনতে পারি? হোয়াই ডু। হোয়াই ডু। অথবা সাবজেক্টটা কি তোমার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে না, যার কারণে এখানে সিং। আর যদি এস থাকতো, এখানে সিংস থাকতো, তাহলে আমরা ডাজ আনতাম। তাহলে হোয়াই ডু পিপল হোয়াই ডু পিপল সিং এ সং। তাহলে হোয়াই ডু পিপল সিং এ সং, নিয়ম অনুসারে প্রথমে আসছে কি? হোয়াই আসছে, তারপর আসছে এ ভার্ব, তারপর আসছে কি? সাবজেক্ট, তারপর আসছে পি ভার্ব, এরপর আসছে এক্সটেনশন। আমরা একটা নিয়ম লিখেছিলাম, একটা সূত্র লিখেছিলাম, গঠন প্রণালী লিখেছিলাম, স্ট্রাকচার লিখেছিলাম। সেখানে ছিল কি? প্রথমে হোয়াই আসবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, মূল ভার্ব থাকবে, বাকি অংশ থাকবে, এক্সটেনশন বাকি অংশ থাকবে। তাহলে এখানে ফর দ্য পারসন, যেহেতু ফর দ্য পারসনের নিচে আন্ডারলাইন আছে, সেই জন্য আমরা আনছি কি? হোয়াই। এরপর টেন্সটা যেহেতু সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে ডু ডাজের একটা আনতে হবে। ডু অথবা কি? ডাজ আনতে হবে। তো কোথায় ডু আর কোথায় ডাজ, এটা আমরা আগে শিখেছিলাম, এই জন্য নতুন করে লিখলাম না। যেহেতু ভার্বের শেষে এস বা ইএস নাই, সহজ কথা, সেই জন্য আমরা কি আনছি? ডু আনছি। এরপরে ছিল কি? সাবজেক্ট বসবে। সাবজেক্ট এখানে কি ছিল? সাবজেক্ট। তো সাবজেক্ট আনছি, এরপরে মূল ভার্ব আসবে। মূল ভার্ব ছিল সিং আনা হয়েছে। পরে এক্সটেনশন ছিল কি? এক্সটেনশন ছিল এ সং। এক্সটেনশন বা অবজেক্টও বলা যায়। তো সেই অবজেক্টটা নিয়ে আসছি, এক্সটেনশন বা অবজেক্ট নিয়ে আসছি। আরও একটা উদাহরণ আমরা করতে পারি। সৈকত wants to improve his English. তাহলে সৈকত wants to improve his English. So he watches cartoon. কার্টুনস। তাহলে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত তার ইংরেজিকে উন্নত করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন, যাতে সে কার্টুন দেখতে পারে। তাহলে সো হি ওয়াচেস এবং কার্টুনের নিচে যদি দাগ থাকে, তাহলে এর দ্বারা কী বোঝাইছে? কারণ বোঝানো হয়েছে। কী কারণে সে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত তার ইংরেজিকে উন্নত করতে চায়, ইংলিশ ভাষাটাকে সে আরও ডেভেলপ করতে চায়। কেন ডেভেলপ করতে চায়? সো হি, যাতে সে ওয়াচেস কার্টুন, সে কার্টুন দেখতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রে কার্টুনগুলো ইংলিশে থাকে, এই জন্য সে তার ইংলিশটাকে ভালো করতে চায়, যাতে সে ইংরেজি কার্টুনগুলো দেখতে পারে। তাহলে এখানে কি বোঝাইছে? কারণ বোঝাইছে। কি কারণে সে ইংরেজিকে উন্নত করতে চায়, তার ইংলিশকে ভালো করতে চায়। কি জন্য? সেটা হলো কি? কেন ভালো করতে চায়? যাতে সে কার্টুন দেখতে পারে। তাহলে এটা আমরা আমাদের সূত্র ব্যবহার করে আমরা এটার উত্তর করতে পারি। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে হোয়াই কেন আনা হইল? সরি,
হোয়াই। হোয়াই কেন আসছে? আমাদের সূত্রের মধ্যে ছিল প্রথমে হোয়াই আসবে, তারপরে হোয়াইয়ের পরে কি আসার কথা ছিল? অক্সিলারি ভার্ব। তাহলে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ সো হি ওয়াচেস কার্টুনস। এটা কোন টেন্সে আছে? আমরা টেন্স বিবেচনা করে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এখানে ওয়ান্টস, তাহলে কি আছে এখানে? এখানে আছে হলো ভার্বের শেষে এস বাই এস আছে। তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা ডু ডাজের একটা আনবো, ডু অথবা ডাজের একটা আনবো। তো ডু ডাজের একটা আনলে যদি আমাদেরকে আনতে হয় তাহলে এখানে আমরা কি আনবো? ডু আনবো না ডাজ আনবো? আমরা এখানে যেহেতু ভার্বের শেষে এস আছে এই জন্য কি আনবো? ডাজ আনবো। তাহলে হোয়াই ডাজ, এরপরে কি ছিল? সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে কি আছে? সাবজেক্ট হলো সৈকত। তাহলে হোয়াই ডাজ সৈকত, হোয়াই ডাজ সৈকত। তারপরে কি আসার কথা ছিল? মূল ভার্ব। তাহলে হোয়াই ডাজ সৈকত ওয়ান্ট হোয়াই ডাজ সৈকত WATCH হোয়াই ডাজ সৈকত ওয়াচ কার্টুন। তাহলে কি আসলো? প্রথমে আসলো হোয়াই ডাজ সৈকত ওয়াচ কার্টুন। সৈকত কেন কার্টুন দেখে? সৈকত কেন কার্টুন দেখে? তাহলে প্রথমে আসছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব। প্রথমে আসছে হোয়াই, তারপরে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং কি এটাও কিন্তু ভার্ব। ওয়াচেসও ভার্ব, ওয়াচেসও ভার্ব। সেই ভার্বটা কেন হয়েছে? ওয়াচ কার্টুন। তাহলে হোয়াই ডাজ সৈকত ওয়াচ কার্টুন। সৈকত কেন কার্টুন দেখে? সৈকত কেন কার্টুন দেখে? কি কারণে সৈকত কার্টুন দেখে? তাহলে এইটা হলো প্রশ্ন। তার উত্তর কি? সৈকত ওয়াচেস, সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সৈকত তার ইংলিশকে কি করতে চায়? উন্নত করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন, যাতে সে কি করতে পারে? কার্টুন দেখতে পারে। এজন্য আসছে হোয়াই ডাজ সৈকত ওয়াচ কার্টুন। সৈকত কেন কার্টুন দেখে? সৈকত কার্টুন দেখে তার ইংরেজিকে উন্নত করার জন্য, কারণ সৈকত তার ইংলিশকে উন্নত করতে চায়, সেই জন্য সে কার্টুন দেখে। এভাবে তোমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে চলো আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। হোয়াট, এরপর আমরা হোয়েন নিয়ে আলোচনা করতে পারি। হোয়েন, প্রদত্ত সেন্টেন্সের আন্ডারলাইন করা অংশে যদি সময়, কাল, দিন, তারিখ, আন্ডারলাইন করা অংশে যদি সময়, কাল, দিন অথবা কি তারিখ থাকে, কি থাকে? যদি সময় থাকে, কাল থাকে, দিন থাকে, তারিখ থাকে, এর যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা প্রশ্ন করার সময় কি দিয়ে প্রশ্ন করব? তাহলে আমরা প্রশ্ন করার সময় অবশ্যই হোয়েন। এগুলো সব সময় সম্পর্কিত, যেহেতু সময় সম্পর্কিত সেহেতু আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? হোয়েন। যেমন একটা উদাহরণ দিই, আমরা একটা উদাহরণে চলে আসি। আমি লিখলাম I went to Dhaka last year. I went to Dhaka last year. তাহলে এখন যদি লাস্ট ইয়ারের নিচে দাগ দেই, গত বছর, তাহলে আমি গত বছর ঢাকা গিয়েছিলাম। তাহলে কোন সময়টায় আমি ঢাকা গিয়েছিলাম? গত বছরে। তাহলে এখানে একটা সময় প্রকাশ পেয়েছে, তাহলে আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট ইয়ার, আমি গত বছর ঢাকা গিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে এইটাকে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হোয়েন দিয়ে করতে হবে। তাহলে হোয়েন
প্রথমে আমরা কি আনবো? হোয়েন। এখন এটা কোন টেন্সে আছে? এটা আছে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে তোমাকে কি করতে হবে? আমি লিখছিলাম প্রেজেন্টে যদি থাকে তাহলে লিখছিলাম ডু ডাস, আর পাস্টে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই ডিড ব্যবহার করতে হবে, ডিড। তাহলে হোয়েন ডিড, হোয়েন ডিড আর সাবজেক্টটা আই আছে, তাহলে কী হবে? হোয়েন ডিড ইউ, হোয়েন ডিড ইউ গো টু ঢাকা, হোয়েন ডিড ইউ গো টু ঢাকা, তুমি কখন ঢাকা গিয়েছিলে, তুমি কখন ঢাকা গিয়েছিলে। এখন এখানে প্রশ্ন হলো হোয়েন আনলাম কেন? হোয়েন আনা হয়েছে লাস্ট ইয়ারের উপর, গত বছর, এই কারণে আনা হয়েছে হোয়েন, সময় বুঝাইছে, যার কারণে কি আনলাম? হোয়েন। ডিড আনা হয়েছে কেন? ওয়েন্ট। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কি আনতে হয়? অক্সিলারি ভার্ব আনতে হয় ডিড। তো সেই ক্ষেত্রে ডিড আনা হয়েছে। তাহলে হোয়েন ডিড, এরপরে আনতে হয় কি? সাবজেক্ট। সাবজেক্ট আছে আই থাকলে কি হয়ে যায়? ইউ। তাহলে হোয়েন ডিড ইউ, ভার্ব ছিল ওয়েন্ট, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ান হলো কি? গো, কারণ ডিড আসলে তখন আর ভার্বের পাস্ট ফর্ম হয় না। কোনো সেন্টেন্সের মধ্যে যদি ডিড থাকে এবং সেই সেন্টেন্সে যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে তার কি হয় না? আর পাস্ট ফর্ম হয় না, তার মূল ফর্ম হয়ে যায়, ভার্ব ওয়ান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গো হয়েছে, আর টু ঢাকা ছিল এক্সটেনশন আমরা নিয়ে আসছি। আমরা যদি আরও একটা উদাহরণ দেই, কি দিতে পারি? বলো, তোমরা বলো। Our train is leaving in 10 minutes. তাহলে our train is leaving in 10 minutes, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে, 10 মিনিটের মধ্যে ছাড়বে। তাহলে এখানে কি বোঝাইছে? এই 10 দ্বারা কি বোঝাইছে? এখানে একটা সময়কে বোঝানো হয়েছে। আমরা এখানে সময়কে বোঝানো হয়েছে, আর সময়কে বোঝাইলে কি আসবে? সময়কে বোঝাইলে আসবে হোয়েন। তাহলে হোয়েন কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হোয়েন ইজ সাবজেক্ট কি? আওয়ার ট্রেন, হোয়েন ইজ আওয়ার ট্রেন লিভিং, আওয়ার ট্রেন হোয়েন ইজ আওয়ার ট্রেন লিভিং, কখন আমাদের ট্রেন ছাড়বে। তোমরা দেখো, বুঝো কিনা চেষ্টা করো। এখানে আমরা আওয়ার না দিয়ে দেয়ার দিতে পারি, যে হোয়েন ইজ দেয়ার ট্রেন লিভিং। যেমন আমরা আই থাকলে ইউ দেই, তো এখানে আওয়ার থাকলে দেয়ার দেব, আওয়ার থাকলে দেয়ার ব্যবহার করব। তাহলে হোয়েন ইজ দেয়ার ট্রেন লিভিং, কখন তাদের ট্রেন ছাড়বে। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সময়কে যদি বোঝায়, সময় বোঝালে সেখানে কি আসবে? হোয়েন। আমরা সর্বশেষ আর একটা উদাহরণ দেব। হোয়েনের ক্ষেত্রে, হোয়েন কোন কোন ক্ষেত্রে হতে পারে? We are at school at 9 AM.
উই আর অ্যাট স্কুল, উই আর অ্যাট স্কুল at 9 AM at 9 AM এর দাগ আছে, তোমরা খাতায় করো, প্র্যাকটিস করো। when you are at school কিভাবে হলো, যেহেতু এখানে at 9 AM একটা সময় বোঝাইছে, সেই কারণে আমরা কি আনছি when, তারপরে উই আছে ইউ আছে, when you, তারপরে অক্সিলারি ভার্ব আর, when you are at school তুমি কখন, উই আর at school at 9 AM আমরা 10টায় স্কুলে ছিলাম বা আছি এরকম। এরপরে আমরা হোয়ার নিয়ে আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করতে পারি। প্রথমে একটু আলোচনা করেছিলাম, তারপরে এখন আমরা চূড়ান্তভাবে হোয়ার নিয়ে আলোচনা করব। কোনো স্থান বা কোনো প্রতিষ্ঠান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো জায়গাকে বোঝায় অথবা কোনো প্রতিষ্ঠানকে বোঝায়, তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন I went to ঢাকা, এখানে টু ঢাকার নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে এটা দিয়ে কি বোঝাবে, একটা জায়গার নাম বোঝাবে। আবার যদি আমি লিখি দে আর going to স্কুল, তাহলে দেখো I went to school, I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে কি বোঝাইছে এখানে জায়গা। তাহলে হোয়ার, যেহেতু ওয়েন্ট আছে, তাহলে হোয়ার ডিড ইউ গো টু, আর এখানে আছে কি আর গোয়িং, তাহলে কি হবে হোয়ার এখানেও তাহলে তোমার কী দিয়ে প্রশ্ন করতে হবে, দে আর গোয়িং টু স্কুল, তারা বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে হোয়ার আর দে গোয়িং টু, হোয়ার আর দে গোয়িং টু, হোয়ার আর দে গোয়িং টু, তারা কোথায় যাচ্ছে, হোয়ার আর দে গোয়িং টু, তারা কোথায় যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। এটা তোমরা সহজেই বুঝতে পারছো। এরপরে আসো হাউ, লিখলাম হাউ, একটা উদাহরণ লিখলাম দে আর টু ফরিদপুর বাই বাস, তাহলে আমি লিখছি কি দে আর গোয়িং টু ফরিদপুর বাই বাস। হাউ কিভাবে, দে আর গোয়িং টু ফরিদপুর, তারা ফরিদপুর যাচ্ছে বাই বাসে, তাহলে তারা কিভাবে কত কেমন এগুলো বোঝানোর জন্য। যেমন আমি যদি লিখি আই অ্যাম ফাইন, তাহলে এখানে ফাইন, তাহলে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তো এখানে কেমন বোঝাইছে, কেমন বোঝানোর কারণে
কি দিয়ে আসবে কেমন বোঝানোর কারণে এখানে আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। কি দিয়ে প্রশ্ন করতে পারি? হাউ। তাহলে কি হবে? হাউ আর ইউ। আর এখানে আমি কি লিখছিলাম? দে আর গোয়িং টু ফরিদপুর বাই বাস। কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে রুলস আছে সেগুলো ব্যবহার করতে হবে। তাহলে বাই বাস, কিভাবে সে ফরিদপুর যাচ্ছে? বাসে করে যাচ্ছে। তো বাসে করে যাচ্ছে, সেই কিভাবে এই ধরনটাকে বোঝানোর জন্য আমরা কি আনবো? হাউ আনবো। তাহলে হাউ আর দে গোয়িং টু ফরিদপুর, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে WS কোশ্চেন বুঝতে পেরেছ। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সরাসরি মোবাইলে ফোন দিয়ে অথবা অন্য কোনোভাবে জানানোর চেষ্টা করবে, আমরা এগুলো সমাধান করে দেব। তো তোমরা সকলে, সর্বোপরি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।